সর্বপ্রথম স্নাইপার অ্যাটাকে ছেলেটা আমার চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। গুলি আসলো তো বোঝা যায়, কিন্তু কোথা থেকে আসলো, ছেলের মাথায় গুলি লাগলো, মাটিতে পড়ে গেল কেন বুঝতে পারতেছিলাম না। এই আন্দোলনকে কিভাবে সরকার পতনের দিকে নেওয়া যায় সেই পরিকল্পনা 5 জুন থেকে আমরা করেছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উচ্চারণ করেছেন, দেশ রক্ষা এবং মানুষ রক্ষা এই মুহূর্তের একমাত্র স্লোগান হোক দফা 1 দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ। দুনিয়ায় যত আইন কানুনই থাকুক না কেন, নেচার কিন্তু সব কিছুকে নিয়ন্ত্রণ করে। তো দীর্ঘ সময় ধরে হাসিনা যে যাবে, হাসিনার পক্ষে সব কিছু ছিল, কিন্তু হাসিনার পক্ষে নেচার ছিল না। নেচার কিন্তু আমরা মজলুম, আমাদের পক্ষেই ছিল। তো 5 আগস্টের যে বিষয়টা, 5 আগস্ট যখন হচ্ছে যে আপনার সকালে যখন আমি বোরহানুদ্দিন যে কলেজ গেটটা আছে সেই গেটের নিচে যখন আমি দাঁড়ানো অবস্থায় আছি, তখন কিন্তু শহীদ মিনারে সাউন্ড গ্রেনেডের প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল, গুলি হচ্ছিল। তখন সবাই ছত্রভঙ্গ অবস্থায় প্রত্যেকে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যে আপনার হচ্ছে যে ঢাকা মেডিকেলের ভিতরে আশ্রয় নিয়েছিল তখন। তো আমি তো আর শহীদ মিনার যেতে পারিনি, তখন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেট দিয়ে আমি ঢাকা মেডিকেলের ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পরে ছত্রভঙ্গ অবস্থায় দেখলাম অসংখ্য অগণিত স্টুডেন্ট এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন উপস্থিত যারা ছিল, আমার পরিচিত অনেককে আমি খুঁজে পাইছি ওখানে। তো ওদের সাথে বললাম যে আমাদেরকে তো নামতে হবে, কারফিউ ভাঙতে হবে। আমি হচ্ছে যে ওই 5 আগস্ট সকালটা হচ্ছে যে অন্য দিনের থেকে আমি অনেক বেশি দুঃসাহসী ছিলাম, যেটা আমি ফিল করতে পারছিলাম যে আমার কাছে কোনো বাধা না, মানে আমি কোনো কিছু ভয় পাচ্ছিলাম না। এটা সত্য কথা, যেটা হয়তো বা আমি যখন হচ্ছে যে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে দাঁড়ালাম এবং সকলকে দেওয়া, যখন সকলকে ডাক দিয়ে এই জায়গায় আনলাম, একত্রিত করলাম, প্রায় 300-350 ছাত্র জনতা এখানে যখন একত্রিত হলো, তখন আমার অপ্রস্তুত অবস্থায় মনের অজান্তেই আমি হচ্ছে যে একটা বক্তৃতা রাখলাম, খুব অল্প সময়ের, এই 1 থেকে 1.5 মিনিটের একটা বক্তৃতা, যে দেখেন এখানে আমার বাপ মা ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের পাশে থাকেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। আমরা এই লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবেন না। এই যে এই কথাগুলো হচ্ছে আপনার হচ্ছে যে বিদ্যুতের গতিতে প্রত্যেকটা উপস্থিত ছাত্র জনতা প্রত্যেককে প্রভাবিত করেছে মারাত্মকভাবে। এবং উপস্থিত ছাত্র জনতা যখন এই লাইনটা বলার পরে হাত উঁচু করে মানে অস্থির অবস্থা, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে হ্যাঁ আসলে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, তখন পরক্ষণে হচ্ছে যে আপনার হচ্ছে যে 5 মিনিটের মধ্যে আমরা উপস্থিত ছাত্র জনতা যখন ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশের পাশের যে রাস্তাটা ছিল সেই রাস্তায় যখন আমরা নামলাম, সর্বপ্রথম যে ছেলেটা ওখান থেকে শহীদ হয়, আমি বক্তৃতা রাখা অবস্থায় সবচেয়েতে উজ্জীবিত যে ছেলেটা ছিল মানিক মিয়া শাহারিক, তখনও পর্যন্ত তার পরিচয় আমি জানতাম না, সে মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব। সর্বপ্রথম স্নাইপার অ্যাটাকে ছেলেটা আমার চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। তখন আমরা ডানে বামে অনেকেই ছিলাম, তখন আমরা অ্যাস্টনিশ ছিলাম, কোথা থেকে আসলো, কারণ সাউন্ড গ্রেনেড আসতেছে ঠিক আছে, গুলি আসলো তো বোঝা যায়, কিন্তু কোথা থেকে আসলো, ছেলের মাথায় গুলি লাগলো, মাটিতে পড়ে গেল কেন বুঝতে পারতেছিলাম না। তখন আমরা স্তব্ধ হয়ে, কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে আমরা পাশে দাঁড়িয়ে গেলাম, রাস্তার পাশে সাইড হয়ে গেলাম। পরক্ষণে হচ্ছে মিনিট খানেকের পরে তারপরে তাকে উদ্ধার করে হসপিটালাইজড করা হোক। ওইখানে আরও একজন শহীদ হয়েছে। যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চায় বাবা আমার উদ্দেশ্যে লিখে আসা ছোট্ট আনাসের সেই চিঠি, সেই আনাসও কিন্তু সেই জায়গায় শহীদ হয়েছে। ওখানে আরও হচ্ছে যে 3 জন, টোটাল 5 জন শহীদ হয়েছে। এই যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, এই লাইনটার সাথে 5টা শহীদের রক্ত মিশে আছে। এই লাইনটার ডাকে সাড়া দিয়েই এই 5 জন এখানে ইনস্ট্যান্ট শহীদ হয়েছে, অসংখ্য মানুষ সেখানে আহত হয়েছে। এই লাইনটা আজকের যে গণঅভ্যুত্থান পরবর্তী পরিবেশ, এই পরিবেশে ওই লাইনটাকে প্রাসঙ্গিক মনে করি। ওই দিনের যে পরিস্থিতি, ওই পরিস্থিতিকে বেঁচে ফিরা মানে কি, আমি অলওয়েজই হচ্ছে যে এই পরিস্থিতিগুলো, এই দৃশ্যগুলো আমাকে মানে বারবার নাড়িয়ে তোলে, বারবার হৃদয় বিদারক পরিস্থিতির দিকে আমাকে নিয়ে যায়, বারবার আমাকে মনে করিয়ে দেয়, এবং আমি বেঁচে নাই তো, ওইখানে আমি মৃত। ওদিন আমি প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না এটা বলার পরে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নেমে 5টা মানুষ জীবন দিয়ে এলো, অসংখ্য মানুষ আহত হলো। তো আমি অলওয়েজ দায়বোধ করি যে হচ্ছে যে এই শহীদদের প্রতি দায় আমার আছে, এবং যত দিন বেঁচে থাকবো ততদিন এই দায়টা থাকবে। তবে দায়টা মোচন তখনই হবে যখন আপনার এই যে গণঅভ্যুত্থানের যে সামগ্রিক শক্তিগুলো, এই সামগ্রিক শক্তিগুলোর মধ্যে যদি শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা এবং স্থিতিশীল গণতান্ত্রিক একটা রাষ্ট্র বিনির্মাণ করা যায়, এবং শহীদরা যে উদ্দেশ্যে কোনো স্বার্থবিহীন তাদের নিজের জীবনটা, সর্বোচ্চ জিনিস নিজের জীবনটা বিলিয়ে দিয়ে গেছে, তাদেরকে স্মরণে রেখে যদি আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তখনই আমাদের দায়টা হয়তো বা কিছুটা মোচন মনে হবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আসলে দায় এড়ানো অসম্ভব, কারণ আপনার ডাকে 5 জন মানুষগুলো নেমে 5টা মানুষ নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আমার জীবনে আর কোনো ঘটনাই আমাকে আনন্দিত করবে না। আমি যে পরিস্থিতি পার করে আসছি, কোনো ঘটনাই আমাকে হচ্ছে যে মহা আনন্দ দেবে না, কারণ
মহানন্দ কোনো কিছু আমার কাছে আনন্দ মানে উচ্ছ্বাসের বিষয় নয়। যে মৃত্যু আমি দেখেছি আমার কাছে কোনো কিছু উচ্ছ্বাসের বিষয় নয়। এখন আমার কাছে এভরিথিং নেচার, যে ভালো হইলেও নেচার, সেটা খারাপ হলেও নেচার, তবে সে ভালোটা হোক সেটাই হচ্ছে যে আকাঙ্ক্ষা থাকবে। দেখেন, এই আন্দোলন শুধু আমি বলি নাই যে আজকেই জিতবো, এই কথা বলি নাই। আমি আজকেই জিতবো সে কথা বলছি আচ্ছা যে ৫ জুন ২০২৪ থেকে আমি এটা বলে আসছি। আপনি ইনভেস্টিগেশন করেন, এগুলোর প্রমাণ আপনি খুঁজে পাবেন, বিভিন্ন পত্রিকাতে লেখাগুলো উঠে আসছে। ৫ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ আলাদা করে টিম খুলে এই আন্দোলনকে কীভাবে সরকার পতনের দিকে নেওয়া যায় সেই পরিকল্পনা ৫ জুন থেকে আমরা করেছি, নট ৫ আগস্ট, ৫ জুন থেকে করেছি। এই পুরো গণঅভ্যুত্থানে আমার ডে 1 থেকে কনফিডেন্স ছিল এই আন্দোলনটা সরকার পতন আন্দোলনের দিকে যাবে এবং হাসিনা পতনের একটা সমূহ সম্ভাবনা এটার মধ্য দিয়ে আছে। এটা আমি ৫ জুন থেকে আমাদের এই কনফিডেন্স ছিল, ৫ জুন থেকে। এবং ১৬ জুলাই এই বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উচ্চারণ করেছেন, দেশ রক্ষা এবং মানুষ রক্ষা এই মুহূর্তের একমাত্র স্লোগান হোক দফা ১ দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ। শুধুমাত্র আমার না, আমি যে পার্টিকে ওন করে আজকে আবিদ হয়েছি সেই পার্টির আদর্শকে লালন করেই আমরা সে চ্যালেঞ্জ নিতে শিখেছি যে হাসিনা আজকেই যাবে, গেছে তো সেদিনই।